আর সবাই মিলে একত্রিত হয়ে সে মানুষগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। কি হলো টাকি? আমার লেজের সাথে কি আটকা পড়ে গেল? ওহো, লেজটা দেখি ডালপালার সাথে আটকে গেছে। এবার কি করি? আরে এই টুনি, টনি, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য কর। দেখ না, কি বিপদে পড়ে গেছি। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে সাহায্য করার পর তুমি আবার আমাকে খেয়ে ফেলবে না তো? তোমাকে দিয়ে আবার কোনো বিশ্বাস নেই। আরে, কি সব বলছিস? তুই আমাকে সাহায্য করবি, আর আমি কি না তোকে খেয়ে ফেলবো? এতটা মূর্খ আমি নই। সাহায্য করার প্রতিদান আমি এভাবে দেই না রে। সাপের কথা শুনে টুনি রাজি হয়ে যায়, আর টুনিকে সাপের লেজটাকে ডালপালা থেকে ছাড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সাপের লেজটা ছাড়িয়ে নেয়। ওহো, দাগ পড়ে গেছে আমার লেজে। কত শক্ত করে লেগেছিল ওই ডালপালাগুলো। টুনি পাখি, তোকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। এবার একটু আমার কাছে আয়, তোকে কিছু দেয়ার আছে। কি দেবে তুমি? এই সাহায্য করার বিনিময়ে কি তুমি আমাকে পুরস্কার দিতে চাইছো? না না, আমার কোনো পুরস্কারের দরকার নেই। আরে, একবার তো আমার কাছে আয়, তারপর তো বুঝবি আমি তোকে কি দিতে চাই। আয় আয়, আমি তোর কোনো ক্ষতি করব না। সাপের কথা শুনে টুনি পাখি সাপের সামনে যায়, আর তখনই সাপটি টুনি পাখির উপর আক্রমণ করতে শুরু করে। আহ, এ তুমি কি করছো? বিশ্বাসঘাতক! আমি তোমাকে ভালো মনে করেছিলাম, যার কারণে আমি তোমার লেজটি ওই ডালপালা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা এর প্রতিদান দিলে আমাকে আমাকে খেতে চাইছো? তুমি কখনোই ভালো হবে না, তুমি তো বিশ্বাসের অযোগ্য। ওহো, আমি কিনা টুনি পাখিকে খেতেই পারলাম না। কোনো ব্যাপার নয়, টুনি পাখি আমাকে যা ভাবার ভেবে নে। এবার একটু আমি শান্তি পেলাম, একটু নদী থেকে ডুব দিয়ে আসি। তোরা কি নিয়ে এত ভাবছিস শুনি? সবকিছু আমার উপর ছেড়ে দে। আমি হলাম এই বনের রাজা, আর তোরা কি না নিজেরাই চিন্তা করছিস? আমার এই বন সবসময় সুরক্ষিতই থাকবে। কিন্তু মহারাজ, এ কি করে হতে পারে? আপনি দেখুন, আস্তে আস্তে জঙ্গলে যে গ্রামের মানুষজন বাড়ি তৈরি করছে, তাহলে আমরা কোথায় যাব? তাদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে তাদেরকে এই জঙ্গল থেকে তাড়া করে দেব। তারা আমাদের ভয়ে নিশ্চয়ই জঙ্গল থেকে পালিয়ে যাবে। তারা তো আমাদের ক্ষতি করতে পারে, এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমাদেরকে ঠান্ডা মাথায় ভেবে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু এখন কি করা যায়? তোরা সবাই একটু ভাব যে আমরা কি করতে পারি। আরে মহারাজ, আমি থাকতে আপনারা এত ভাবছেন কেন? আপনার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন না। দেখেন, আমি সব কাজ একাই করে নিতে পারবো। বলা সহজ, কিন্তু করা নয়। হ্যাঁ হ্যাঁ হরিণ, তোর কথাই যে যুক্তি আছে। তোরা সবাই মিলে একটু ভাব যে আমরা কি করব। তা না হলে যে আমরা জঙ্গলেই থাকতে পারবো না। গ্রামের মানুষজন জঙ্গলটাকে যে দখল করতে চাইছে। তাতে আমার কি? আমি না হয় অন্য জঙ্গলে গিয়ে থাকবো। তোমাদের সাথে না থাকলে আর কি যায় আসে? আমার একা থাকতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাজা মশাই। আমরা সবাই মিলে ভাবলে এর কোনো না কোনো উপায় বের করতে পারবো।
এই যে বানর ভাই, তুমি কি জানো এখন মধু কোথায় পাওয়া যাবে? আমার যে মধু খেতে ভীষণ ইচ্ছে করছে। মধু খেয়ে কি আর হবে? তুমি বরং আমার সাথে কলা খেয়ে নাও। হা 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 হা। না না, এখন আর আমি কলা খেতে চাই না। এখন যে আমাকে মধু খেতে হবে। তুমি কি জানো মৌমাছিরা কোথায় মধুর চাক বেঁধেছে? ওহো, সেগুলো দেখার সময় কি আমার আছে? আমি শুধু জানি কলা গাছ কোথায়। কোথা থেকে যে চলে আসো খাওয়ার সময় ডিস্টার্ব করতে, বুঝি না বাবু। বানরের মুখে এ কথা শুনে ভাল্লুক সেখান থেকে চলে গেল। আর যেতে যেতেই সে জঙ্গলে কিছু মানুষ দেখতে পেল। ভাল্লুক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। আরে, কি হলো ভাল্লুক দাদা? তুমি এভাবে পালাচ্ছ কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? আরে টুনি, এখান থেকে পালিয়ে যাও। জঙ্গলে যে মানুষ এসেছে আমাদের ক্ষতি করবে, তাদের সামনে যাওয়া একদম ঠিক হবে না। পালাও বলছে, পালাও। আরে ভাল্লুক দাদা, তুমি কি ভুলে গেছো আমি তো উঠতে পারি, আর তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা দুজনে মিলে সেখান থেকে চলে গেল। জঙ্গলে এই কথা ছড়িয়ে গেল, আর সবাই সিংহ রাজার কাছে উপস্থিত হলো। এবার আমাদের কি করা উচিত? কিভাবে আমরা আমাদের জঙ্গলটাকে রক্ষা করব? ওই হায়নাদের কাছে আমাদের জঙ্গলটাকে আমরা দিয়ে দিতে পারি না, তাহলে আমরা থাকবো কোথায়? আমার মনে হয় তাদেরকে আমাদের ভয় দেখানো উচিত। তারা ভয় পেয়ে অবশ্যই এই জঙ্গল থেকে পালিয়ে যাবে, আর এই জঙ্গলে আসার কথা ভাববেও না। ভয়? আমার তো মনে হয় না যে তারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবে। তবে আমরা তো একবার চেষ্টা করতেই পারি। হরিণ, তুমি অনেক ভালো দৌড় জানো, যার জন্য তুমি প্রথমে যাবে। তারপর এক এক করে বাকিরাও তোমার পেছনে যাবে। না না, আমি যাব, আমি যাব। আমি দৌড় অনেক ভালো পারি। আমি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা করব, যেন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমরা দুজনে একসাথে যাবে, আর তাদেরকে ভয় দেখিয়ে অনেক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসবে। আরে, হরিণটা তো আমার পিছু ছাড়ছেই না। আমি কি না এই জঙ্গলে সবার থেকে বড় হতে চাইছি, আর এই হরিণটা কি না আমার পিছু লেগে আছে। তাহলে এই কথাই রইলো, আমরা সবাই কালকে একসাথে উপস্থিত হব, আর কালকে সবকিছু মোকাবেলা করব। এরপর সেখান থেকে সবাই চলে গেল। পরদিন সকালে শিয়াল ফন্দি আঁটতে লাগলো, আর ভাবতে লাগলো যে কি করে সবার চেয়ে বড় হতে পারে, আর হরিণকে উচিত শিক্ষা দিতে পারে। হুম, মাথায় একটা বুদ্ধি এসে গেছে। আমাকে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। ওই হরিণটাকে সেই গ্রামের মানুষজন ধরে ফেলবে, আর তাকে এখান থেকে নিয়ে যাবে, আর আমি দৌড় দিয়ে সবার আগে চলে আসবো। হা 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 হা। এই কথা বলে শিয়ালটি একটি জায়গায় বড় গর্ত করতে লাগলো, আর তার উপর লতা পাতা ছিটিয়ে দিল। এরপর জঙ্গলে সবাই মিলে একটি জায়গায় উপস্থিত হলো, আর প্রথমে শিয়াল ও হরিণ সেই মানুষজনের সামনে যেতে লাগলো। আমার তো ভীষণ ভয় করছে, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। আমরা তো নিজের সাহস নিয়ে বেরিয়ে এলাম। এরপর যদি তারা আমাদের উপরে আক্রমণ করে, তখন আমাদের কি হবে? আমাদের জঙ্গলটাকে সুরক্ষিত রাখতে হলে, এই জঙ্গলে থাকতে হলে আমাদের এরকম ঝুঁকি তো নিতেই হবে। এই, দাঁড়াও দাঁড়াও, ওই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি প্রথমে তাদের সামনে যাই আর তাদেরকে ভয় দেখাই, তারা যেন এখান থেকে চলে যায়।
আরে না না, কি করছো? তারা তোমাকে তো ভয় পাবে না, তারা ভয় পাবে আমাকে। তুমি বরং এখানে থাকো, আমি তাদের কাছে যাই আর তাদেরকে ভয় দেখাই। তারা আমাকে অনেক ভয় পাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই করো। তাড়াতাড়ি যাও আর ওদেরকে ভয় দেখাও। আমাদের কাছে বেশি সময় নেই। আরে ভাই পালা, তারা তো দেখি আমার পিছনে ছুটে আসছে। এবার কি হবে? আমি এবার কোথায় যাব? আরে মিচকে, দৌড়তে দৌড়তে। সে কি কাণ্ড! এই মিচকে দেখছি নিজেই দৌড়ে পালাচ্ছে, আর ওরা তো মিচকের পিছু নিয়েছে। এবার কি হবে? আমি ওকে কতবার করে বললাম আমি প্রথমে যাই, সে তো আমার কোনো কথাই শুনলো না। শিয়াল পালাতে লাগলো, আর শিয়ালের পিছু পিছু দুজন লোকও ছুটতে লাগলো। শিয়াল পালাতে পালাতে সেই গর্তের মধ্যেই নিচে পড়ে গেল, যার কারণে সে দুজন মানুষ শিয়ালকে আর দেখতে পেল না। তারা সেই গর্তের সামনে এসে শিয়ালকে খুঁজতে লাগলো। আরে নিজের গর্তে তো নিজেই পড়ে গেলাম, এবার কি হবে? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল? চারপাশে তো দেখতে পাচ্ছি না। চলো চলো, ওই দিকতে যাই, চলো চলো। আরে না, উপরে যে তাকানো যাবে না, নয়তো তারা আমাকে দেখে ফেলবে আর আমাকে এখানে মেরে ফেলবে। ও নো, এটা আমি কি করে ফেললাম? এরপর সেই লোক দুজন সেখান থেকে চলে গেল, আর হরিণ শিয়ালের কাছে এলো আর শিয়ালকে উপরে উঠালো। এরপর তারা দুজন মিলে সিংহ রাজার কাছে গেল। আমার ভুল হয়ে গেছে রাজা মশাই, আমি আর এরকম কাজ করব না। আমি ভেবেছিলাম আমি হরিণের থেকে ভালো দৌড় জানি, আর আমি প্রথমে গেলে সমাধান আমি নিজে করতে পারবো, তাই আমি হরিণকে যেতে দেইনি। আচ্ছা, তুমি একদম ঠিক করনি। আমাদের সবগুলো প্ল্যান তুমি নষ্ট করে দিয়েছো। এরপর আমাদের আবার নতুন করে প্ল্যান করতে হবে, আর ওই মানুষদেরকে এই জঙ্গল থেকে তাড়িয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, এবার আমি আর কোনো ভুল করব না। আর সবাই মিলে একত্রিত হয়ে সে মানুষগুলোকে জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। তারপর থেকে তারা ডালপালার সাথে আটকে গেছে। এবার কি করি? আরে এই টনি, টনি, এদিকে একটু আয় তো, আমাকে একটু সাহায্য কর। দেখ না কি বিপদে পড়ে গেছি। আমি তোমাকে সাহায্য করতে পারি, তবে সাহায্য করার পর তুমি আবার আমাকে খেয়ে ফেলবে না তো? তোমাকে দিয়ে আবার কোনো বিশ্বাস নেই। আরে কি সব বলছিস? তুই আমাকে সাহায্য করবি, আর আমি কি না তোকে খেয়ে ফেলবো? এতটা মূর্খ আমি নই। সাহায্য করার প্রতিদান আমি এভাবে দেই না রে। সাপের কথা শুনে টনি রাজি হয়ে যায়, আর টনি গিয়ে সাপের লেজটাকে ডালপালা থেকে ছাড়াতে শুরু করে। কিছুক্ষণ পর সাপের লেজটা ছাড়িয়ে নেয়। ওহো, দাগ পড়ে গেছে আমার লেজে। কত শক্ত করে লেগেছিল ওই ডালপালাগুলো। টুনি পাখি, তোকে অনেক ধন্যবাদ আমাকে এভাবে সাহায্য করার জন্য। এবার একটু আমার কাছে আয়, তোকে কিছু দেয়ার আছে। কি দেবে তুমি? এই সাহায্য করার বিনিময়ে কি তুমি আমাকে পুরস্কার দিতে চাইছো? না না, আমার কোনো পুরস্কারের দরকার নেই। আরে একবার তো আমার কাছে আয়, তারপর তো বুঝবি আমি তোকে কি দিতে চাই। আয় আয়, আমি তোর কোনো ক্ষতি করব না। সাপের কথা শুনে টুনি পাখি সাপের সামনে যায়, আর তখনই সাপটি টুনি পাখির উপর আক্রমণ করতে শুরু করে। আহ, এ তুমি কি করছো?
বিশ্বাসঘাতক। আমি তোমাকে ভালো মনে করেছিলাম, যার কারণে আমি তোমার লেজটি ওই ডালপালা থেকে ছাড়িয়ে নিয়েছি। আর তোমরা এর প্রতিদান দিলে আমাকে আমাকে খেতে চাইছো? তুমি কখনোই ভালো হবে না। তুমি তো বিশ্বাসের অযোগ্য। ওহো, আমি কিনা টুনি পাখিকে খেতেই পারলাম না। কোনো ব্যাপার নয়, টুনি পাখি আমাকে যা ভাবার ভেবে নে। এবার একটু আমি শান্তি পেলাম। একটু নদী থেকে ডুব দিয়ে আসি। তোরা কি নিয়ে এত ভাবছিস শুনি? সবকিছু আমার উপর ছেড়ে দে। আমি হলাম এই বনের রাজা, আর তোরা কিনা নিজেরাই চিন্তা করছিস আমার এই বন সবসময় সুরক্ষিতই থাকবে। কিন্তু মহারাজ, এ কি করে হতে পারে? আপনি দেখুন, আস্তে আস্তে জঙ্গলে যে গ্রামের মানুষজন বাড়ি তৈরি করছে। তাহলে আমরা কোথায় যাব? তাদেরকে এই কাজ করতে দেওয়া যাবে না। আমরা সবাই মিলে তাদেরকে এই জঙ্গল থেকে তাড়া করে দেব। তারা আমাদের ভয়ে নিশ্চয়ই জঙ্গল থেকে পালিয়ে যাবে। তারাও তো আমাদের ক্ষতি করতে পারে। এটা অনেক ঝুঁকিপূর্ণ। আমাদেরকে ঠান্ডা মাথায় ভেবে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তুই ঠিক কথাই বলেছিস, কিন্তু এখন কি করা যায়? তোরা সবাই একটু ভাব যে আমরা কি করতে পারি। আরে মহারাজ, আমি থাকতে আপনারা এত ভাবছেন কেন? আপনার সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিন না। দেখেন, আমি সব কাজ একাই করে নিতে পারবো। বলা সহজ, কিন্তু করা নয়। হ্যাঁ হ্যাঁ হরিণ, তোর কথাই যে যুক্তি আছে। তোরা সবাই মিলে একটু ভাব যে আমরা কি করব। তা না হলে যে আমরা জঙ্গলেই থাকতে পারবো না। গ্রামের মানুষজন জঙ্গলটাকে যে দখল করতে চাইছে। তাতে আমার কি? আমি না হয় অন্য জঙ্গলে গিয়ে থাকবো। তোমাদের সাথে না থাকলে আর কি যায় আসে? আমার একা থাকতেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই রাজা মশাই। আমরা সবাই মিলে ভাবলে এর কোনো না কোনো উপায় বের করতে পারবো। এই যে বানর ভাই, বানর ভাই, তুমি কি জানো এখন মধু কোথায় পাওয়া যাবে? আমার যে মধু খেতে ভীষণ ইচ্ছে করছে। মধু খেয়ে কি আর হবে? তুমি বরং আমার সাথে কলা খেয়ে নাও। না না, এখন আর আমি কলা খেতে চাই না। এখন যে আমাকে মধু খেতে হবে। তুমি কি জানো মৌমাছিরা কোথায় মধুর চাক বেঁধেছে? ওহো, সেগুলো দেখার সময় কি আমার আছে? আমি শুধু জানি কলা গাছ কোথায়। কোথা থেকে যে চলে আসো খাওয়ার সময় ডিস্টার্ব করতে। বুঝি না বাবু। বানরের মুখে এ কথা শুনে ভাল্লুক সেখান থেকে চলে গেল। আর যেতে যেতেই সে জঙ্গলে কিছু মানুষ দেখতে পেল। ভাল্লুক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে গেল। আরে, কি হলো ভাল্লুক দাদা? তুমি এভাবে পালাচ্ছ কেন? তুমি কি ভয় পেয়েছো নাকি? আরে টুনি, এখান থেকে পালিয়ে যাও। জঙ্গলে যে মানুষ এসেছে আমাদের ক্ষতি করবে। তাদের সামনে যাওয়া একদম ঠিক হবে না। পালাও বলছে, পালাও। আরে ভাল্লুক দাদা, তুমি কি ভুলে গেছো আমি তো উঠতে পারি, আর তারা আমার কোনো ক্ষতি করতে পারবে না। এরপর তারা দুজনে মিলে সেখান থেকে চলে গেল। জঙ্গলে এই কথা ছড়িয়ে গেল, আর সবাই সিংহ রাজার কাছে উপস্থিত হলো। এবার আমাদের কি করা উচিত? কিভাবে আমরা আমাদের জঙ্গলটাকে রক্ষা করব? ওই হাইনাদের কাছে আমাদের জঙ্গলটাকে আমরা দিয়ে দিতে পারি না, তাহলে আমরা থাকবো কোথায়? আমার মনে হয় তাদেরকে আমাদের ভয় দেখানো উচিত। তারা ভয় পেয়ে অবশ্যই এই জঙ্গল থেকে পালিয়ে যাবে, আর এই জঙ্গলে আসার কথা ভাববেও না। ভয়? আমার তো মনে হয় না যে তারা ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যেতে পারবে।
তবে আমরা তো একবার চেষ্টা করতেই পারি। হরিণ, তুমি অনেক ভালো দৌড় জানো, যার জন্য তুমি প্রথমে যাবে। তারপর এক এক করে বাকিরাও তোমার পেছনে যাবে। না না, আমি যাব, আমি যাব। আমি দৌড় অনেক ভালো পারি। আমি তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে আঘাত করার চেষ্টা করব, যেন তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। তোমরা দুজনে একসাথে যাবে আর তাদেরকে ভয় দেখিয়ে অনেক দৌড় দিয়ে সেখান থেকে পালিয়ে আসবে। আরে হরিণটা তো আমার পিছু ছাড়ছেই না। আমি কি না এই জঙ্গলে সবার থেকে বড় হতে চাইছি, আর এই হরিণটা কি না আমার পিছু লেগে আছে। তাহলে এই কথাই রইলো, আমরা সবাই কালকে একসাথে উপস্থিত হব আর কালকে সবকিছু মোকাবেলা করব। এরপর সেখান থেকে সবাই চলে গেল। পরদিন সকালে শিয়াল ফন্দি আঁটতে লাগলো আর ভাবতে লাগলো যে কি করে সবার চেয়ে বড় হতে পারে আর হরিণকে উচিত শিক্ষা দিতে পারে। মাথায় একটা বুদ্ধি এসে গেছে। আমাকে এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। ওই হরিণটাকে সেই গ্রামের মানুষজন ধরে ফেলবে আর তাকে এখান থেকে নিয়ে যাবে, আর আমি দৌড় দিয়ে সবার আগে চলে আসবো। হা 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 হা। এই কথা বলে শিয়ালটি একটি জায়গায় বড় গর্ত করতে লাগলো আর তার উপর লতা পাতা ছিটিয়ে দিল। এরপর জঙ্গলে সবাই মিলে একটি জায়গায় উপস্থিত হলো আর প্রথমে শিয়াল ও হরিণ সেই মানুষজনের সামনে যেতে লাগলো। আমার তো ভীষণ ভয় করছে, ওরা যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়। আমরা তো নিজের সাহস নিয়ে বেরিয়ে এলাম, এরপর যদি তারা আমাদের উপরে আক্রমণ করে তখন আমাদের কি হবে? আমাদের জঙ্গলটাকে সুরক্ষিত রাখতে হলে, এই জঙ্গলে থাকতে হলে আমাদের এরকম ঝুঁকি তো নিতেই হবে। এই দাঁড়াও দাঁড়াও, ওই যে মানুষগুলোকে দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো, তুমি এখানে থাকো, আমি প্রথমে তাদের সামনে যাই আর তাদেরকে ভয় দেখাই, তারা যেন এখান থেকে চলে যায়। আরে না না, কি করছো? তারা তোমাকে তো ভয় পাবে না, তারা ভয় পাবে আমাকে। তুমি বরং এখানে থাকো, আমি তাদের কাছে যাই আর তাদেরকে ভয় দেখাই। তারা আমাকে অনেক ভয় পাবে। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে তাই করো। তাড়াতাড়ি যাও আর ওদেরকে ভয় দেখাও, আমাদের কাছে বেশি সময় নেই। আরে ভাই পালা, তারা তো দেখি আমার পিছনেই ছুটে আসছে। এবার কি হবে? আমি এবার কোথায় যাব? আরে মিচকে, দৌড়তে দৌড়তে। সে কি কাণ্ড! এই মিচকে দেখছি নিজেই দৌড়ে পালাচ্ছে আর ওরা তো মিচকের পিছু নিয়েছে। এবার কি হবে? আমি ওকে কতবার করে বললাম আমি প্রথমে যাই, সে তো আমার কোনো কথাই শুনলো না। শিয়াল পালাতে লাগলো আর শিয়ালের পিছু পিছু দুজন লোকও ছুটতে লাগলো। শিয়াল পালাতে পালাতে সেই গর্তের মধ্যেই নিচে পড়ে গেল, যার কারণে সে দুজন মানুষ শিয়ালকে আর দেখতে পেল না। তারা সেই গর্তের সামনে এসে শিয়ালকে খুঁজতে লাগলো। আরে নিজের গর্তে তো নিজেই পড়ে গেলাম, এবার কি হবে? আরে এখানেই তো ছিল, কোথায় গেল? কোথায় গেল? চারপাশে তো দেখতে পাচ্ছি না। চলো চলো, ওই দিক দিয়ে যাই, চলো চলো। আরে না, উপরে যে তাকানো যাবে না, নয়তো তারা আমাকে দেখে ফেলবে আর আমাকে এখানে মেরে ফেলবে। ও নো, এটা আমি কি করে ফেললাম? এরপর সেই লোক দুজন সেখান থেকে চলে গেল আর হরিণ শিয়ালের কাছে এলো আর শিয়ালকে উপরে উঠালো। এরপর তারা দুজন মিলে সিংহ রাজার কাছে গেল। আমার ভুল হয়ে গেছে রাজা মশাই, আমি আর এরকম কাজ করব না।
আমি ভেবেছিলাম আমি হরিণের থেকে ভালো দৌড় জানি, আর আমি প্রথমে গেলে সমাধান আমি নিজে করতে পারবো, তাই আমি হরিণকে যেতে করছিল। সেই জঙ্গলে কাক তার বউকে নিয়ে থাকতো। তারাও নতুন বাসা বানানোর কাজে চেষ্টা করছে। এসব তুমি কি করছো? আর কতক্ষণ লাগবে তোমার গাছ ঠিক করতে? আর আমরা কখন বাসা বানাবো? দিন যে চলে যাচ্ছে, এখন পর্যন্ত আমরা কিছু করতে পারলাম না। অপেক্ষা করো বউ, অপেক্ষার ফল যে ভালো হয়। আমি দেখছি কোন গাছে বাসা বাঁধলে আমরা সুরক্ষিত থাকবো, যেন এই শীতেই এই গাছে কাটিয়ে দিতে পারি। তাহলে কি দেখলে? এই গাছকে বাসা বানানোর জন্য উপযোগী নয়? না না, এই গাছে বাসা বানানো যাবে না। এই গাছের ডালগুলো অনেক নরম, যে কোনো বাতাসে ভেঙে যেতে পারে। আমাদের অন্য জায়গায় যেতে হবে আর অন্য গাছ খুঁজতে হবে। আর কত জায়গায় এভাবে ঘুরবো? অনেক গাছে তো দেখলাম, এবার কিন্তু লাস্ট বার। ঠিক আছে, চলো তাহলে। এরপর তারা সেই গাছ থেকে অন্য গাছের দিকে যেতে লাগলো। আরেকটি বড় গাছ দেখতে পেল। গাছটি অনেক বড় ছিল আর অনেক শক্তিশালীও ছিল। তারা ঠিক করলো সেখানে তারা নতুন করে বাসা বানাবে। এই দেখো, এই জায়গাটা আমাদের জন্য সুরক্ষিত। আর এই গাছটা অনেক বড় আর অনেক শক্তিশালী। হ্যাঁ, একদম ঠিক ছিল। তুমি অনেক বুদ্ধিমান। তাহলে চলো আমরা এখানে বাসা বানানোর কাজটা শুরু করে দেই। এরপর তারা সেখান থেকে চলে যায় আর খড়কুটো জোগাড় করতে থাকে তাদের বাসার জন্য। অন্যদিকে সেই গাছের পাশে ছিল একটি সাপের গর্ত। সেখানে একটি বিষধর সাপ থাকতো। দারুণ ব্যাপার! অবশেষে কিনা আমাদের রাজ্যের এখানে কেউ নতুন করে বাসা বাঁধছে। তুমি বাসাতেই থাকো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এ কথা বলে কাক সেখান থেকে চলে গেল। অন্যদিকে সাপটি কাকে চলে যাওয়া দেখে বলতে লাগলো, এবার আমি গিয়ে ওই কাকের বউকে খেয়ে আসি। আমার তো অনেক খিদেও পেয়েছে। না 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 না, এখন যাওয়া ঠিক হবে না। আমি বরং আর কিছুদিন অপেক্ষা করি। আমি চাই এই জঙ্গলের সবাই যেন একসাথে মিলেমিশে থাকে, কেউ যেন কারো উপর কোনো প্রকার ক্ষতি না করে, একে অপরকে সাহায্য করে। আর এটা আমি তোদের সবাইকে বলছি, তোরা সবাই আমার কথা অবশ্যই পালন করবি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমরা আপনার কথা অবশ্যই মানব। আপনি হলেন আমাদের এই জঙ্গলের রাজা, আপনার কথা কি আর অমান্য করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই যেন হয়। আর যে আমার কথা অমান্য করবে তাকে কিন্তু কঠোর শাস্তি ভোগ করতে হবে। আমি তাকে ছাড়বো না। জঙ্গলের রাজা সিংহ মহারাজ কথা জঙ্গলের সবাইকে ঘোষণা দিয়ে জানিয়ে দেয়। এরপর সবাই সেখান থেকে চলে যায়। একদিন কাকের বউ কাকলি 4টা ডিম দেয়। ডিম দেখে কাক তো ভীষণ খুশি হয়ে যায় আর তারা বলতে থাকে, আরে বউ, দেখো তুমি যে 4টা ডিম দিয়েছো, এই 4টা ডিম থেকে তো আমাদের ছানারা বের হবে। আমার যে অনেক আনন্দ লাগছে। তুমি একদম ঠিক কথাই বলেছো কাক। আমি এবার থেকে ডিমে তা দেওয়া শুরু করলাম। এরপর কাকুলি তার ডিমে তা দেওয়া শুরু করলো। আর এসব কিছু সাপটি দেখতে পেল। একদিন সাপটি বলতে লাগলো, ওহো, বেশ ভালো। আমার পরিকল্পনা অনুযায়ী যে সব কিছুই হচ্ছে। কাকুলি যে 4টা ডিম দিয়েছে, এবার আমি ডিমগুলো খেয়ে আসি, তারপর ওদেরকে খাওয়া যাবে। এ কথা বলে সাপটি কাকার কাকুলি যে গাছের ডালে বাসা বেঁধেছিল সেখানে চলে এলো। কিন্তু তখন কাক বাসায় ছিল না, কাকুলি একাই তার বাসাতেই ছিল।
হচ্ছে এখানে? তুমি এখানে এলে কি করে? সরে যাও বলছি। আমাদের কাছে আসবে না। আমার ডিমগুলোর ক্ষতি করবে না, নয়তো আমি তোমাকে মেরে ফেলবো। সরো বলছি। তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না। এবার সরে যাও আর আমাকে ডিমগুলো খেতে দাও। তখনই সেখানে কাক চলে আসে। কাক আর সাপের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। তারা দুজনের সাথে মারামারি করতে থাকে। আমার পথ ছেড়ে দাও, নয়তো তোমার ভালো হবে না। আমার পরিবারকে যে ধ্বংস করতে এসেছে আমি তাকে ছাড়বো না। তুমি এখান থেকে চলে যাও বলছি। তখনই সাপটি ভীষণ রেগে যায় আর সাপ কাকে ছোবল মারে আর ডিমগুলোকে খেয়ে সেখান থেকে পালিয়ে যায়। কাক কাক তুমি উঠে পড়ো কাক, এসব কি হয়ে গেল? সাপ কি না কাককে ছোবল মেরে এখান থেকে চলে গেল আর আমার ডিমগুলো খেয়ে গেল। কাক, ও কাক, তুমি উঠে পড়ো। তুমি এভাবে আমাকে রেখে চলে যেতে পারো না। কাকলি এভাবে কাকের সামনে বসে কান্না করতে থাকে। আমি যে এর প্রতিশোধ নিয়ে যাব, ওই সাপকে আমি কখনোই ছাড়বো না। এ কথা বলে কাকলি সিংহ মহারাজের কাছে আসে আর সিংহ মহারাজকে সব কথা বলে দেয়। তখন সিংহ মহারাজ বলতে থাকে, কি আমার কথা অমান্য করা? আর ওই সাপকে না তোমার স্বামীকে মেরে ফেলেছে আর ডিমও খেয়ে নিয়েছে। ওই সাপকে যে আমি এবার জঙ্গল থেকেই তাড়া করব। আমি আজকে বিকেলেই জঙ্গলের সবাইকে আমার এখানে উপস্থিত করব, তারপর দেখো কি হয়। এরপর কাকলি সেখান থেকে চলে আসে। বিকেল বেলা জঙ্গলের সবাই সিংহরাজার কথা মতো তার সমাবেশে উপস্থিত থাকে। তখন মহারাজ সাপকে বলতে থাকে, এ কি সাপ, তুমি এটা কি কাজ করেছো? তুমি আমার কথা অমান্য করলে। আমি ভেবেছিলাম তুমি আমার সব কথাই শুনবে, আর তুমি কিনা অবশেষে এই কাজ করলে। না না সিংহ মহারাজ, আমাদের এই জঙ্গলে সাপ আমার স্বামীকে মারেনি, মেরেছে অন্য একটি সাপ। ওর নাম যে কোবরা। সেই কোবরা কিনা আবার ফিরে এসেছে, আর সে কিনা সবাইকে এভাবে মেরে ফেলছে। না না, ওই সাপকে আমি অনেক বছর আগে এই জঙ্গল থেকে বের করে দিয়েছিলাম। তুমি অনেক ভালো কাজ করেছো, আমাকে এ কথাটা বলি। এবার ওই কোবরাকে মেরে ফেলতে হবে। হ্যাঁ মহারাজ, আপনি তো একদম ঠিক কথাই বলেছেন। আপনার মনে আছে আগেরবার ওই কোবরা আমার পায়ে ছোবল মেরে দিয়েছিল। আমাদের সবাইকে একত্রিত হতে হবে, আর এই কোবরার কাছে যেতে হবে, আর এই কোবরাকে উচিত সাজা দিতে হবে, যেন ও আর এরকম কাজ দ্বিতীয়বার কারোর সাথে করতে না পারি। কিন্তু আমরা এটা কে করে করব? আমরা যদি ওর সামনে যাই তাহলে ও তো আমাদের উপর ছোবল মারতে পারে। আর এজন্যই আমাদের সবাইকে একত্রিত হতে হবে, ওই সাপের সামনে যেতে হবে, যেন ও আমাদের কোনোভাবেই ছোবল মারতে না পারে। তাহলে চলো, ও আর দ্বিতীয়বার অন্য কাউকে ক্ষতি করার আগেই আমরা এখনই ওর সামনে যাই আর মোকাবেলা করি, আর ওই সাপকে উচিত সাজা দেই। এরপর তারা সবাই একত্রিত হয়ে কোবরার গুহার দিকে চলে যায়। আর সবার গলার আওয়াজ শুনে কোবরা তার গুহা থেকে বের হয়ে আসে। তোমরা এখানে আমার গুহার সামনে তোমরা কি করছো? এখান থেকে তোমরা চলে যাও। আমরা চলে যাওয়ার জন্য এখানে আসিনি, আমরা সবাই তোমাকে মেরে ফেলবো। তুমি যে কাজ করেছো তার কখনো ক্ষমা হতে পারে না। এই জন্য কিনা তোরা সবাই আমাকে শাস্তি দিতে এসেছিস? তোরা সবাই আমার কিছু করতে পারবি না। এ কথা শুনেই কাকুলি এক পাশে গিয়ে একটি বড় পাথর উঠিয়ে নিয়ে আসে আর উঠতে উঠতে সাপের মাথার উপরে চলে আসে, আর সাপের মাথায় সে পাথরটি ফেলে দেয় আর সাপটি মারা যায়।
এ কি? এই তুমি কি করলে কাকলি? সাপটাকে কিনা মেরে ফেললে? আমি দুঃখিত, আমি আমার প্রতিশোধ নিয়ে নিয়েছি। ও বেঁচে থাকলে আমার স্বামী আত্মা শান্তি পেত না। এরপর তারা এক এক করে তাদের গুহার দিকে চলে যায়, আর সবাই সে কোবরার হাত থেকে মুক্তি পায়। লাগছে। ওহো, এবার হবে মজা। আমাকে ভয় পেয়ে যখন এই জঙ্গলের সবাই এখান থেকে পালিয়ে যাবে, তখন আমি হব এই জঙ্গলের রাজা, আর এই জঙ্গলটা থাকবে শুধু আমার। শিয়াল একা একাতে কি বলছে? আমি যে কিছু শুনতে পাচ্ছি না। মনে হয় শিয়ালের আজকে কোথাও প্রতিযোগিতা আছে, আর এই জন্যই শিয়াল কালো রং মাখছে। তাছাড়া আর কি হবে? বানর ছিল অনেক বোকা, যার কারণে বানর শিয়ালের এই চালাকি বুঝতে পারলো না, আর বানর সেখান থেকে চলে গেল। আজ রাতে তাহলে আমাকে এই অবস্থায় সবাইকে ভয় দেখাতে হবে। এবার আমি আমার গুহাতে লুকিয়ে থাকি। এ কথা বলে শিয়াল তার গুহায় চলে গেল। আহ! আরে ভূত ভূত! আরে পালাও! আরে পালাও এখান থেকে! শিয়াল টুনি পাখির সামনে তার রং করা কালো মুখখানা দেখালো, আর টুনি পাখি শিয়ালের মুখটা দেখে অনেক ভয় পেয়ে গেল, আর সেখান থেকে পালিয়ে গেল। টুনি পাখি অনেক ভয় পাবার কারণে তার শরীরে অনেক জ্বর এসে যায়। টুনি পাখি ঘর থেকে কোথাও যেতে পারে না। তখন টুনি পাখির কাছে বানর চলে আসে। কি ব্যাপার টনি? তুমি আজকে সারাটা দিন দেখছি ঘরের মধ্যে বসে আছো। কি হয়েছে তোমার? খাবার খুঁজতেও যাচ্ছ না কেন? আমার শরীরে যে ভীষণ জ্বর, কালকে থেকে আমি যে উঠতেও পারছি না, শরীরটা অনেক ব্যথা করছে। এই অবস্থায় আমি কি করে খাবার জোগাড় করতে যাই? কালকে রাত থেকে না খেয়ে আছি। কালকে রাতে যে খাবার এনেছিলাম সেটা তো ফেলে দিয়ে এসেছি। ফেলে দিয়ে এসেছো? সে কি কথা? তুমি খাবার কেন ফেলে দিয়ে আসতে গেলে টুনি? আর বলো না, কালকে আমি এক ঝোপের ঝাড়ের মধ্যে এক ভয়ঙ্কর ভূতকে দেখেছিলাম। কি তার কালো চেহারা, চোখগুলো বড় বড়, আর ভীষণ ভয় পেয়েছিলাম। ভূত দেখেছো তুমি? ভূত বলতে কিছু আছে নাকি টুনি? এই সময় ভূত কোথায় পেলে? কই, আমি তো রাতের বেলা এক গাছ থেকে আরেক গাছে যাই, কত কিছু করি। আরে হ্যাঁ, আমি একদম সত্যি কথাই বলছি। আমি সত্যি ওই ভূতকে দেখেছিলাম, আর দেখে তো অনেক ভয় পেয়েছি। আর আমি ওই দিকে কখনোই যাব না। তুমি সত্যি বলছো নাকি মিথ্যা বলছো সেটা আমি বুঝতে পারছি না টুনি। তবে এটা সত্যি খুব হাস্যকর। হ্যাঁ, তোমার কাছে তো হাস্যকর মনে হবে, কারণ তুমি তো আর দেখোনি। তুমি যখন দেখতে পারবে তখন ঠিকই বুঝতে পারবে যে আমি আসলে সত্যি কথা বলছি নাকি মিথ্যে কথা বলছি। কোনো ব্যাপার নয় টুনি, আমি তোমার মতো বোকা নই। আমি ঠিক সামলে নেব, আর ওই ভূতকে মেরে ফেলবো। এ কথা বলে বানর সেখান থেকে চলে গেল, আর বানর কলা গাছ থেকে কলা পাড়তে লাগলো, আর সেখানেই কলা খেতে লাগলো। তখনই সেখানে শিয়ালটি তার কালো চেহারা নিয়ে বানরকে ভয় দেখাতে লাগলো। প্রথমে শিয়ালটি ঝোপঝাড়ের শব্দ করতে লাগলো। ঝোপঝাড়ের শব্দ শুনে
বানরটি সেখানে চলে এলো। আর বানরটি আসার পর শিয়াল ঝোপঝাড়গুলো সরিয়ে বানরকে ভয় দেখাতে লাগলো। বানরটি ভয় পেয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর শিয়ালটি বানরকে দেখে বলতে লাগলো, আরে বোকা বানরটা দেখছি এখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে। না না না, এখানে আর আমাকে থাকা যাবে না, আমি এখান থেকে এবার চলে যাই। এ কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর টুনি পাখি সেই পথ দিয়ে যাচ্ছিল। তখন দেখতে পেল বানরটি একটি জায়গায় পড়ে আছে। তখন টুনি পাখি বানরের কাছে এলো আর বানরকে ডাকতে লাগলো, বানর দাদা, আরে ও বানর দাদা, কি হলো কি তোমার? তুমি এভাবে শুয়ে আছো যে? কলা খেয়ে খেয়ে পেট মনে হচ্ছে ভর্তি করে ফেলেছো, তাই হয়তো উঠতে পারছো না। ও বানর দাদা, সে কি? বানর দাদা দেখে উঠছেও না। এরপর টুনি পাখি তার মুখে করে কিছু জল নিয়ে আসে আর সেই জল বানরের মুখে ছিটিয়ে দেয়। আর তখনই বানরের জ্ঞান ফিরে আসে। একে আমি এখানে, আরে ভূত, ভূত কই, কই ভূত? আমি ওই যে ভূতকে দেখেছিলাম টনি, জঙ্গলে থাকলে আমরা সবাই মারা যাব। চলো চলো এখান থেকে পালিয়ে যাই। আরে বানর দাদা, কি সব বলছো তুমি? আমরা কেন জঙ্গল থেকে পালিয়ে যাব? এই জঙ্গল তো আমাদের, তাই না? আমরা ওই ভূতকে উচিত সাজা দেব। এবার চলো এখান থেকে আগে চলে যাই। এরপর তারা সেখান থেকে দুজনে মিলে চলে গেল। অন্যদিকে শিয়ালটি এভাবে বনের সব প্রাণীকে ভয় দেখাতে লাগলো। সবাই মিলে বনের রাজার কাছে চলে গেল আর রাজাকে বলতে লাগলো, এসব কি হচ্ছে রাজা মশাই? আমরা তো এই জঙ্গলে থাকতেই পারছি না। এই জঙ্গলে যে ভূত আমাদের অনেক বিরক্ত করছে। আরে কি বলছিস তোরা? ভূত? কিসের আবার ভূত? আমার জঙ্গলে ভূত এলো কোথা থেকে? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, বানর দাদা একদম ঠিক কথা বলেছে। আমাদের জঙ্গলে যে একটা ভূত আছে। হ্যাঁ হ্যাঁ, আগে আমাকে ভালোভাবে সবটা বুঝিয়ে বল যে আসলে তোরা দেখেছিসটা কি। আমি সবটা না বুঝতে পারলে তোদেরকে কি করে সাহায্য করি বলতো? এরপর যারা যারা সে ভূতকে দেখেছিল তারা সবাই সিংহ মহারাজকে সব কথা খুলে বলল। সিংহ মহারাজ বলতে লাগলো, ও, এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তোরা এবার এখান থেকে চলে যা। আমি দেখছি কি করা যায়। তোরা কোনো চিন্তা করিস না, আমি যে কোনো একটা ব্যবস্থা করে নেব। এ কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। সবাই চলে যাওয়ার পর সিংহ একা একা ভাবতে লাগলো। আমি একটা জিনিস খেয়াল করলাম, যে কথা বলার জন্য জঙ্গলের সব প্রাণীরাই আমার কাছে এসেছিল, শুধুমাত্র শিয়াল ছাড়া। তাহলে কি এ কাজ সবকিছু শিয়াল করেছে? আমার সন্দেহ তো ভুল হবার কথা নয়। তবে এটা প্রমাণ করার জন্য আমাকে একটা দারুণ বুদ্ধি বের করতে হবে। এভাবেই সিংহ মহারাজ ভাবতে লাগলো। অন্যদিকে শিয়াল তার গুহায় বসে ভাবছিল। আরে কতদিন হয়ে গেল, ভেবেছিলাম এই পদ্ধতিটা কাজে লাগালে সবাই আমাকে ভয় পাবে, আর এই ভয় পাওয়ার কারণে সবাই জঙ্গল থেকে চলে যেতে চাইবে। এখন তো দেখছি সবাই আগের মতনই চুপচাপ আছে। গিয়ে দেখতে হবে তারা কি বুদ্ধি বের করেছে। একদিন শিয়াল তার গুহা থেকে বের হয়ে জঙ্গলের সবার সাথে দেখা করতে লাগলো।
আর সবাইকে জিজ্ঞেস করতে লাগলো। কি ব্যাপার টুনি, কি হয়েছে? শুনলাম জঙ্গলে নাকি ভূত এসেছে। হ্যাঁ হ্যাঁ, একদম তাই শিয়াল দাদা। তুমি এটা কি করে জানলে? তুমিও কি ওই ভূতকে দেখেছিলে? ওকে তোমার কাছে এসেছিল তোমাকে ভয় দেখানোর জন্য? আরে হ্যাঁ টুনি, ওই ভূতটা তো আমার কাছে এসেছিল। আর আমি তো এর জন্যই আমার গুহা থেকে বের হতে পারছিলাম না। আমি অনেক ভয় পেয়েছিলাম, যদি গুহা থেকে বের হলে ওই ভূতটা আবার আমার কাছে আসে আর আমাকে ভয় দেখায়। আমি তো এইসবে অনেক ভয় পাই টুনি। হ্যাঁ হ্যাঁ শিয়াল দাদা, আমরা অনেক ভয় পেয়েছি। তবে এখন আর ভয় পাওয়ার কোনো চিন্তা নেই। আমরা সবাই সিংহ মহারাজের কাছে গিয়ে এই কথা বলে এসেছি। ও, তাই তো বলি, জঙ্গলের সবাই এত চুপচাপ কেন? তোমরা যতই সিংহ মহারাজের কাছে যাও, সিংহ মহারাজ আমার এই চালাকিটা বুঝতেই পারবে না। কি ভাবছো তুমি শিয়াল দাদা? কিছুই কেন বলছো না? আমি তো বললাম তোমাকে যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ সিংহ মহারাজ আমাদের পাশেই আছে। হ্যাঁ হ্যাঁ টুনি, সেটাই ভাবছিলাম যে সিংহ মহারাজ আমাদের পাশে আছে, আর যে ভূতটি আমাদের কোনো ক্ষতি করতেই পারবে না। এ কথা বলে শিয়ালটি সেখান থেকে চলে গেল। এভাবে 2-3 দিন কাটার পর সিংহ মহারাজ জঙ্গলের সবাইকে তার কাছে ডেকে পাঠালেন। শুধু এ খবর শিয়াল জানতো না। সিংহ মহারাজ সবাইকে বলতে লাগলো, আমি তোমাদের একটি প্রতিযোগিতার কথা বলতে এসেছি। তোমরা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারো। তাহলে তো ভালোই হলো, আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আমি যদি জিততে পারি তাহলে তো আর আমাকে কোনো খাবার খুঁজতেই হবে না। আমরা সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। এতে আমাদের সেই ভূতকে খুঁজে বের করা হবে। তাহলে তোমরা সবাই কাজে লেগে পড়ো। 2 দিনের মধ্যে তোমরা সেই ভূতকে খুঁজে বের করে আমার কাছে নিয়ে আসবে। কিন্তু এ কথা শিয়াল জানতো না। সে ভাবতে লাগলো সবাইকে ভয় দেখাবে যেন তারা জঙ্গল থেকে বের হয়ে যায়। আরে আরে, ওই তো আমি যে ভূতকে দেখে ফেলেছি। তোমরা সবাই কোথায়? তাড়াতাড়ি এদিকে চলে আসো। ওই তো আরে আরে পালাচ্ছি। তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি। আরে এই টুনি তো আমাকে মনে হয় দেখে নিয়েছে, এখান থেকে পালাতে হবে। টুনি ডাক শুনে সেখানে সবাই চলে আসলো আর সবাই সেই শিয়ালের পিছু ছুটতে লাগলো। শিয়ালও দৌড়ে যেতে লাগলো। আরে ওই তো সেই ভূতটি, আমি তো ওকে দেখেছিলাম। এই ধরো ধরো ধরো, সবাই ধরো। অন্যদিকে শিয়ালটি দৌড়াতে দৌড়াতে একটি নদীতে গিয়ে ঝাঁপ দেয়। আর নদীতে পড়ে যাওয়ার ফলে শিয়ালের গায়ের রংটি নদীর জলে ধুয়ে যায়। আর সবাই দেখতে পায় সেই ভূতটি আর কেউ নয়, শিয়াল ছিল। আরে ওই ভূতটা তাহলে শিয়াল? তাহলে শিয়াল আমাদের সাথে এরকম করেছে, আমাদের সবাইকে ভয় দেখিয়েছে। চলো চলো, এই খবরটি আমাদের সিংহ রাজার কাছে পৌঁছে দিতে হবে। এরপর তারা সবাই সেখান থেকে সিংহ মহারাজের কাছে চলে আসে আর সবাই শিয়ালের ব্যাপারে সব কথা খুলে বলে। তখন সিংহ মহারাজ বলতে থাকে, আমি আগে থেকে জানতাম যে এই কাজটি শিয়াল করেছে, কিন্তু আমি যদি তোদেরকে সবাইকে এই কথা বলতাম যে সেই ভূতটি আসলে শিয়াল, তাহলে তোরা কেউ আমার কথা বিশ্বাস করতি না। কারণ তোরা বলতে শিয়াল এই কাজ কখনোই করতে পারে না। হ্যাঁ একদম তাই, রাজার মাথায় অনেক বুদ্ধি আছে।
রাজা তো অনেক জ্ঞানী, তা না হলে আমাদের সবাইকে এভাবে ভূতকে দেখিয়ে দিতে পারতো না। আমার মনে হয় ওই শিয়াল তার ভুলটা বুঝতে পেরেছে, আর কখনো সে এরকম কাজ করবে না। তাই তোমাদের উচিত শিয়ালকে ক্ষমা করে দেয়া। সেও এই জঙ্গলের একজন। হ্যাঁ হ্যাঁ, একদম তাই। আমরা শিয়াল দাদাকে কোনো কিছুই বলবো না। এরপর শিয়াল তার ভুলটা বুঝতে পারে, আর শিয়াল কখনো সেরকম কাজ করে না। এরপর থেকে জঙ্গলের সবাই অনেক ভালোভাবে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, আমাদের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এমন আরো মজার মজার গল্প দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।